সামনে তো বাজেট আসছে। আমরা প্রথমে শুনেছিলাম যে ২ মাসের জন্য বোধহয় একটু দেরি করা হতে পারে, কিন্তু এখন তো দেখে মোটামুটি মনে হচ্ছে যে জুনের 11 তারিখে বাজেট বোধহয় প্রেজেন্ট করা হবে। আজ আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, আহসান নজরুল ভাই থেকে শুরু, যে আমাদের গতানুগতিক বাজেট হলে তো চলবে না, এতে বোধহয় আমরা কেউ দ্বিমত করবো না। দ্বিমত করলে আপনারা বলতে পারেন। বাজেটের এবারের বাজেটে 5টা অগ্রাধিকারের কথা যদি আমরা বলি, 1 থেকে 2, 3, 4, 5, তা আপনার মতে ওই 5টা অগ্রাধিকার কি হওয়া উচিত? এবং অর্থায়নের তো একটা সংকট আছে, রাজস্ব আদায়ে এবছর যেমন একটা ধস নেমেছে, আগামী বছরও খুব একটা যে উন্নতি হবে সেটা আশা করা বোধহয় বাস্তবসম্মত না। কাজে অর্থায়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং সেটা কি বাজেটের আকার কি সে অর্থায়নের উপর নির্ভর করবে, নাকি আকারটা আমরা আমাদের প্রয়োজন ভিত্তিক করে, অগ্রাধিকার ভিত্তিক করে কোনো না কোনো ভাবে সেটার অর্থায়নের চেষ্টা করব? হাসান ভাই। আমার যেটা মনে হয় যে বাজেট যেভাবে করতে যাচ্ছে সরকার, সেটা অনেকটা গতানুগতিকই হতে যাচ্ছে। 1 নম্বর, সেই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা আছে, 8.5% প্রবৃদ্ধি হবে সামহাও। সবকিছুতেই আমি দেখছি যে একটা উচ্চ, এবং রেভিনিউ টার্গেট যেটা বলা হচ্ছে আমাদের হিসাবে সেটা আবার 35%, 33%-এর মতো হবে। সেটা কোনো মতেই অর্জিত হবে না। গত 5 বছরেও 7 বছরেও হয়নি, এবছর তো হওয়ার প্রশ্নই উঠে না। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বা এই যে এই কনটেক্সটে যদি বাজেট করা হয়, সেই বাজেটটা তেমন কোনো সুফল নিয়ে আসবে বলে আমার কাছে মনে হয় না। আমার যেটা ধারণা, যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে বাজেটকে একটা দুটো রোলিং পিরিয়ডের মধ্যে ধরে নেওয়া উচিত। প্রথম 6 মাস, পরবর্তী 6 মাস, এবং ফোকাসটা হওয়া উচিত প্রথম 6 মাসের দিকে। এবং সেটা কোথায় হওয়া উচিত? আমরা যেটা আলোচনা করছিলাম সেটার প্রেক্ষাপটেই বলি। প্রথম ফোকাসটা হওয়া উচিত কিভাবে আমরা এই পাবলিক হেলথ সেক্টরকে আরেকটু সঞ্জীবিত করতে পারি। আমরা সেটা সঞ্জীবনী সুধা দেই বা যাই দেই, টাকা দেই, বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিয়ে আসি, বা সবগুলো কিছু করি, করে সেটাকে একটু খাড়া করতে হবে। কারণ এই করোনা আমাদের এখান থেকে যাচ্ছে না, নট ইন দ্য ফার্স্ট 6 মান্থস অফ দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার, ফর শিওর। তো সেই জন্য আমাদেরকে সেটাকে একটা বড় খুঁটি হিসাবে, স্তম্ভ হিসাবে আমাদের সাপোর্ট দিতে হবে, তা না হলে অর্থনীতি দাঁড়াতে পারবে না। 2 নম্বর যেটা আমি বলবো, যেটা লক্ষ্য করতেই হবে সরকারকে, সেটা হচ্ছে লাইভলিহুড ইস্যু। আমরা আমাদের হিসাবে প্রায় অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 2 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এই ব্যাপক মানে কর্মক্ষম লোকের সাথে বা মহিলার সাথে, তাদের সাথে আবার তাদের পরিবারও আছে। তো সব মিলিয়ে প্রায় 5 কোটির অধিক মুখকে আমাদের খাওয়াতে হবে, এবং সেজন্য সরকারকে বাজেটে একটা বড় অ্যালোকেশন রাখতে হবে। এখানে আমাদের যেটা সাজেশন ছিল, সেটা আমরা এখনো আবার বলবো, যে আমরা মনে করি যে এখানে ক্যাশ ট্রান্সফারটাই বেশি এফেক্টিভ হবে। ইন দ্য কন্টেক্সট, উই হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ দ্য ন্যাশনাল আইডি, উই ক্যান ডু ইট, অ্যান্ড ইট ক্যান বি ডান প্রথমত সেলফ সিলেকশনের ভিত্তিতে। তারাই নিজেদেরকে আইডেন্টিফাই করবে যে আমি অমুক প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম, আমার ন্যাশনাল আইডি নাম্বার এত, এবং আমি অমুক জায়গায় থাকি, আমাকে সাহায্য দেওয়া হোক। এবং গভর্নমেন্ট ক্যান ভেরিফাই ইট ইফ দে ওয়ান্ট টু, বাট টাকাটা দিয়ে দেওয়া উচিত। খুব বেশি টাকা দেওয়ার দরকার নেই। 3,000, এখন সরকার যেটা বলছে 2,500 করে দিচ্ছে মনে হয়, সেটা 3,000 করে দিলে আমার মনে হয় সেটা যুক্তিসঙ্গত হবে। তাকে খাওয়ার খোঁজে বের হতে আসতে হবে না, লকডাউন ভেঙে খাদ্য খুঁজতে হবে না। তৃতীয়ত যেটা বলবো, ইন মাই অর্ডার অফ প্রায়োরিটি, কিন্তু এটা ওইভাবে প্রথম এবং দ্বিতীয়, তারপর তৃতীয়, এবং প্রথম আর দ্বিতীয়টা এখন এক হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, এখন দুটোকে একসাথে হ্যান্ডেল করতে হবে। থার্ড যেটা হচ্ছে অর্ডার অফ প্রায়োরিটি, সেটা হচ্ছে অর্থনীতিকে পুনর্জীবিত করা। সেজন্য যে প্যাকেজটা দেওয়া হয়েছে সেটাকে আমি বলবো যেটা প্রাথমিক পর্যায়ে উদ্দেশ্য যেটা হয়েছে সেটা মোটামুটি ভাবে খারাপ না। প্রথমে যেভাবে বলা হয়েছিল সেভাবে সেটা হতে পারতো না, সেজন্য এখন লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হচ্ছে, সেটা ঠিক আছে। পর্যাপ্ত কিনা সেটা সময় বলে দিবে, প্রয়োজনে আমি মনে করি যে আরো বাড়াতে হবে। এখানে ডেফিসিট ইস্যুটা একেবারে মুখ্য করে দেখলে হবে না, কারণ আগের লোকের প্রাণ বাঁচাতে হবে, অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে, তাহলে পরে আমরা ডেফিসিটকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এখানে কতগুলো জিনিসে আমি বলবো যে সরকারকে অবশ্যই নতুন করে ভাবতে হবে। যে সার্কুলার গুলো এসেছে, সে সার্কুলার গুলো কিন্তু বাস্তবায়নযোগ্য না। এগুলো করা হয়েছে মানে যে কৈরণিক ভাবে, সরকারের সবকিছু টাইট ভাবে করে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো নিশ্ছিদ্র, একেবারে কোনো ছিদ্রি নাই। ফলে ওখান থেকে কোনো পানীয় গড়াবে না, ফলে ওখান থেকে কিছু রসও বের হবে না, কেউ কিছু নিতে পারবে না। এটাকে আরো বাস্তবসম্মত করতে হবে। কিছু কিছু বাস্তবসম্মত রিভিশন হয়েছে,
আরো করতে হবে। ফাইনালি আমি যেটা বলবো, এসএমই খাতকে বিশেষ করে এবং যে মাইক্রো এন্টারপ্রাইজ গুলোকে বিশেষ করে নজর দিতে হবে এই ক্ষেত্রে। সেখানে 20,000 কোটি টাকা অপ্রতুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 9% ইন্টারেস্টে এই খাতে টাকা দেওয়াটা একেবারে সম্ভব হবে না। এখানে সরকারকে দুটো জিনিস করতে হবে, ইন্টারেস্টের ব্যাপারে একটু ফ্লেক্সিবিলিটি দেখাতে হবে, 3-4% এক্সট্রা মার্জিন দিলেই কিন্তু এখানে করা সম্ভব। আর হচ্ছে একটা জিনিস যেটা আমি ইন্ডিয়ার মতো বলছি না, ইন্ডিয়াতে কিন্তু এসএমই খাতকে ম্যাক্রো খাতকে তারা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে রিস্ক ফ্রি। দ্যাট আই ডোন্ট ওয়ান্ট, বিকজ দ্যাট উইল বি এ ডিজাস্টার ফর আওয়ার ম্যানেজমেন্ট অফ মোরাল হ্যাজার্ড ইস্যুকে। তখন ব্যাংকের গরজ থাকবে না টাকা আদায় করার, যারা পয়সা নেবে তাদেরও গরজ থাকবে না পয়সা ফেরত দেওয়ার। আমরা 100% গ্যারান্টি চাচ্ছি না, বাট আমি মনে করি যে অ্যাটলিস্ট রিস্ক শেয়ারিং থাকা উচিত। 50-50 ইজ এ রিজনেবল রিস্ক শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট। তো বাংলাদেশ ব্যাংকে 50%, বিশেষ করে এসএমই খাতের বেলায় সেটুকু নিতে হবে এই দুঃসময়ের জন্য। তাহলে আমরা কিন্তু আমাদের যাত্রাটা শুরু হবে এসএমই খাতকে টার্ন অ্যারাউন্ড করার মাধ্যমে। আমি মনে করি যে বড় খাতগুলো ইমিডিয়েটলি টার্ন অ্যারাউন্ড করতে যাচ্ছে আগামীতে, সেই দিক দিয়ে শুরু করতে হবে। এখানে একটা রিস্ক শেয়ারিং এর প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনার এই যে ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামের যে এই কথাটা বললেন, এটা তো আমিও সম্পূর্ণ একমত। আমি এই যেটা শুনতে পেলাম যে এই গতকালকে যে ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামটা অ্যানাউন্সড হয়েছে যে 50 লাখ পরিবারকে বোধহয় ট্রান্সফার দেয়া হবে। 50 লাখ আমি যদি 4 দিয়ে গুণ দিই 2 কোটি। কিন্তু এখানে প্রবলেমটা হলো যে আমি খোঁজ খবর নিয়ে যতদূর দেখেছি যে এই কাদেরকে এটা দেয়া হবে, এটা আপনি সেলফ সিলেকশনের কথা বলেছেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি আন্ডারলাইন করতে চাই। হ্যাঁ, এই তালিকাটা নাকি আগেই তৈরি হয়ে গেছে, অ্যানাউন্সমেন্টের আগেই। এখানে কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করার আগে তো সেখানে সেলফ সিলেকশন করলে হয়তো হতে পারে। এই তালিকার ব্যাপারে আমি একটা জিনিস, একটা মাইক্রো এক্সাম্পল দিব। আমাদের গ্রামের কথাই, আমাদের গ্রামের জন্য তালিকা করা হয়েছে। তারপরে আমাদের গ্রাম থেকে একজন ছেলেকে ডেকে বলা হয়েছিল থানা অফিসের এডুকেশন অফিসার, যে তুমি দেখো তো এই গ্রামে তোমাদের লিস্টটা ঠিক আছে কিনা। 420 জনের নাম আছে তালিকাতে। সে লিস্ট দেখলো, দেখলো যে এখানে 4 জন আছে গ্রামের, বাকি কেউ ওই গ্রামের বাসিন্দা না বা তারা কাউকে চিনে না। অফিসার বিশ্বাস করতে পারে নাই, সে গ্রামে আসলো, আমাদের গ্রামেই কথা বলছি, এসে আবার রাস্তা থেকে লোক ধরে ধরে জিজ্ঞেস করলো, ভাই এখানে এই লোকগুলো আছে? বলে কেউ নাই এখানে, এইগুলো থাকে না, ওই 4 জনই আছে। এই হচ্ছে তালিকার নেচার। এই জন্য আমি আন্ডারলাইন করতে চাই যে সেলফ সিলেকশন and verification of that by the government would be the better way to go about, rather than this false একটা তালিকা দিয়ে আমরা এমন কিছু লোকের কাছে টাকা পাঠাবো বা খাবার পাঠাবো যেগুলো খাবার পাঠানো হবে না, ওটা বিক্রি হয়ে যাবে, কারণ তারা জানে ওই লোকগুলো নাই সেখানে। এই ধরনের তালিকা যেন আমরা না করি, এবং করতে চাইলে প্রত্যেকটা তালিকা প্রত্যেকটা গ্রামের মসজিদে এবং স্কুলে যেন টাঙিয়ে দেওয়া হয় পার্মানেন্টলি, যাতে গ্রামের লোকে সেটা দেখে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। এখন সেটা হচ্ছে না। থ্যাংক ইউ দেবপ্রিয়। আমি আপনি ডক্টর আহসান মনসুরকে আমি যে প্রশ্নগুলি করেছিলাম সেই প্রশ্ন আপনার কাছেও থাকবে, কিন্তু আমি আপনাকে আরেকটা দুটো স্পেসিফিক প্রশ্নের সাথে যোগ করতে চাই। হলো যেটা বার্নি স্যান্ডার্স এর প্রশ্ন। বার্নি স্যান্ডার্স এর প্রশ্ন ছিল যে ভ্যাকসিন যদি আবিষ্কার হয়, এভেইলেবল হয়, তাহলে কি আমরা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের দিকে যেতে পারি? মানে সবাই ভ্যাকসিনেশনটা পাবে, এবং সেটা কি এবিলিটি টু পে এর ভিত্তিতে হবে? যারা দিতে পারে তারা পে করবে, আর যারা পারে না তাদেরকেও, না পারলেও তাদেরকে দিতে হবে। এটা কি ভলান্টারি হবে না ইনভলান্টারি হবে? মানে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় হলো এই সোশ্যাল প্রোটেকশনের কথা যেটা আহসান মনসুর ভাই বলেছেন, যে আমরা তো উনি প্রথম 6 মাস, পরের 6 মাসের কথা বলেছেন, আপৎকালীন অবস্থায় মেজারের কথা বলেছেন। কিন্তু এটা যদি আমি আরেকটু জেনারেলাইজ করতে চাই, এটা একটা মিনিমাম গ্যারান্টিড ইনকামের বলে একটা প্রস্তাবনা অনেকদিন থেকে আলোচনায় আছে এই যে সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। এই ব্যাপারেও যদি আপনি একটু আলোকপাত করেন, অন্যান্য বিষয়গুলো থেকে পূর্বে। আমি মনসুর ভাইয়ের যে বক্তব্য সেটার সাথে খুব দ্বিমত করছি না আর কি। আমি প্রথম যেটা ওনার সেইটা কথা ধরে বলছি, আমিও এই মুহূর্তে গতানুগতিক বাজেট আমি দেখতে পাচ্ছি, এটা দেখে খুব উপকারী হবে বলে আমি মনে করি না। এটার মূল কারণ হলো, আবার আমি ফিরে যাই, একটা তো হলো যে আমাদের মানে তথ্য উপাত্ত ভিত্তিক বৈজ্ঞানিক চিন্তা থেকে ভিত্তি করে আগামী দিনে অগ্রসর হওয়ার যে মনোভাব, সেই মনোভাবটা আমাদের এখনো আসে নাই। আমাদের এখনো কিছু কিছু পছন্দের আলেখ্যকে নির্ভর করে আমরা আমাদের আজ জাতীয় জীবনকে প্রভাবিত বা গঠন করতে চাই। যেমন হলো যে একটা চলতি কথা আছে না, আমরা বীরের জাতি, সেহেতু আমরা
করোনা আমাদের কিছু হবে না, এইরকম ধরনের বক্তব্য দিয়ে অনেক সময় আমাদের জীবন আলেখ্য তৈরি করি। করোনা যাই থাকুক না কেন, 8% প্রবৃদ্ধি কেউ আটকাতে পারবে না, পৃথিবী যাই বলুক না কেন, এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখি। কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এইটার থেকেই কিন্তু এই প্রথাগতভাবে 1 বছরের জন্য, অর্থাৎ সবকিছু ঠিক আছে, আমি প্রচলিতভাবে 1 বছরের বাজেট করছি, এই ধরনের ভ্রান্ত পদক্ষেপের ভিতরে এসেছে। এটার মৌলিক 3টে সমস্যা আছে। একটা সমস্যা হলো যে আমাদের এমন কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন হয়নি যে আমাদের এর ফলে অর্থনীতির ক্ষতিটা কি হলো, যে ক্ষতিটাকে পুষিয়ে ওঠার জন্য বাজেটে পদক্ষেপ নেবে। বাজেট তো অন্ধকারে ঢিল মারবে এখন, কারণ হলো কোন খাতে কি কত বেকার, কার কত পুঁজি চলে গেল ইত্যাদি বিষয়াদি, আগামী দিনে বাজারের কি অবস্থা, এটার কোনো কিন্তু মূল্যায়ন এই মুহূর্তে নাই। সেহেতু বেঞ্চমার্কিং যেটাকে আমরা বলি, আমার কোনো বেঞ্চমার্ক নাই, বাজেটটা হতে যাচ্ছে বেঞ্চমার্ক, সেই জন্যই বিভিন্ন ধরনের অবাস্তব রাজস্ব প্রাক্কলন করা হচ্ছে, বিভিন্ন ধরনের খরচের প্রাক্কলন করা হচ্ছে। এইটা হলো একটা সমস্যা। দ্বিতীয়ত হলো এইটা না থাকার ফলে সাধারণত বাজেট সবসময় একটা মধ্যমেয়াদী কর্মসূচির ভিতরে, ম্যাক্রো ইকোনমিক মিড টার্ম ফ্রেমওয়ার্কের ভিতরে হয়। গত বছর যে মিড টার্ম ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়েছিল 21-22 পর্যন্ত, সেটা এখন পুরোটাই তামাদি হয়ে গেছে। এটা একটা বিষয়। তাহলে এখন কি আমরা কোনো দ্বিতীয় মধ্যমেয়াদী পরিকল্পনার ভিতরে যাচ্ছি কিনা, যেটার অংশ হিসেবে বাজেটটা হচ্ছে। তৃতীয়ত সেটা হলো 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করার মধ্যে থেকে কিন্তু আমরা বের হয়ে করোনাতে ঢুকে গেছি। তাহলে এখন 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিস্থিতিটা কি হবে, এটার সাথে বাজেটের সম্পর্ক কি হবে, মধ্যমেয়াদী পরিকল্পনা থেকে পঞ্চমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, এবং 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার কোনো মানে শেষ হওয়ার ক্লোজিং অ্যাসেসমেন্ট হয়েছে কিনা সেটাও আমরা জানি না। সর্বশেষ যেটা হলো, আমরা একটা বৈশ্বিক পরিকল্পনার অংশ হিসেবে আছি, এসডিজি নিয়ে আছি। তাহলে এসডিজির ক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো, এই সমস্ত টেকসই উন্নয়ন যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য আমরা বিশেষ কি ব্যবস্থা নিব, সেটারও কোনো মূল্যায়ন এই মুহূর্তে হাতে নেই। সেহেতু আমি বাজেট তৈরি করার ক্ষেত্রে যে বস্তুগত ভিত্তি এবং চিন্তাগত ভিত্তি দরকার এবং যে কাঠামোটা দরকার, এই সম্পূর্ণভাবে অনুপস্থিত দেখছি। এবং প্রথাগতভাবে একটা বাজেট হলে এটা নিয়ে আমি হয়তো আবার ইনামের আহ্বানে আরেকটা প্রথাগত আলোচনা করব, এটা উপকারী হবে না। এটার জন্য দরকার হলো একটা সংস্কার এবং অন্যান্য বিষয়। এইটা দ্বিতীয়ত আমার যেটা বক্তব্য, সেটাই হলো, আপনার ছোট দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। ভ্যাকসিনের ব্যাপারে আন্দোলন হচ্ছে পৃথিবীব্যাপী। আমরা মনে করি যে এটার ভিতরে যে মেধাস্বত্ব বিষয়টি রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বিষয়টি রয়েছে, এটাকে পাবলিক প্রপার্টি হিসেবে, মানে এটাকে একটা জনসম্পত্তি হিসেবে দেখা উচিত। এবং এটার জন্য বিশ্বব্যাপী এখন আন্দোলন হচ্ছে, এবং এর সাথে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যাতে এটার কোনো প্রতিবন্ধক না হয়, সেটাও এর সাথে মিলিয়ে দেখা হচ্ছে। এবং আমাদের সেই আন্দোলনের সাথে থাকা উচিত, এটা মৌলিক অধিকারের অংশ হিসেবে থাকা উচিত, এবং সার্বজনীন ব্যবহারের জন্য থাকা উচিত। এবং শুধুমাত্র বড় লোকদের ক্ষমতা আছে দেখে 30,000 টাকা দিয়ে ইনজেকশন কিনবে, এটা হতে পারে না বাংলাদেশে। এটা আমার চেতনার সাথে মিলে না, কোনো সময় বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক চিন্তার সাথেও এটা মিলে না। সেহেতু আমাদের এটা সার্বজনীন করতে হবে। আমি আপনার ন্যূনতম যে আয়ের কথা বলেছেন, এই আয়ের বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ, সার্বজনীন সুরক্ষা ব্যবস্থা না থাকলে পরে যে কি সমস্যা হয়, সেটা তো আমরা উৎকটভাবে এখন অনুভব করছি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের ক্ষেত্রে সেটা আসছে। সেটার জন্য এটা সরকারের পক্ষ থেকে পেনশনের এই বিষয়ে আছে, কিন্তু সার্বজনীন নাই। আমি আপনাকে বাজেট সম্পর্কিত আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা আহসান মনসুর ভাই মানে এবং আপনিও কিছু মুদ্রানীতিতে বিশেষ করে ব্যাংকিং খাত দিয়ে বলতে চাচ্ছেন, এটা এই বছরের যে বাজেট ঘাটতি তার 75% এসেছে এখন পর্যন্ত, আমি যে ডেটা দেখেছি মার্চ পর্যন্ত 75% এসেছে অভ্যন্তরীণ উৎস থেকে আপনার ঋণ নিয়ে। যে একটা পর্যদস্ত এতিম ভঙ্গুর আর কি শব্দ ব্যবহার করব আমি জানি না, একটা ব্যাংকিং খাতের উপরে এই ধরনের চাপ দিয়ে আগামী দিনে এটাকে কার্যকর করতে পারবো, এটা আমি মনেই করি না। ওই যে সমস্ত 100টার উপরে সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটার কারণ হলো ওনারাও জানেন যে এই ব্যাংকের ক্ষমতা কতখানি আছে এটার ভিতরে। সেহেতু আমি মনে করি আপনি যদি বাজেটকে মুখ করতে হয়, তাহলে আমি আর্থিক পদক্ষেপের উপর গুরুত্ব দিব। এই সময় এসেছে, অর্থাৎ ফিসকাল পলিসির উপরে যোগ দিতে হবে। ফিসকাল পলিসির দুটো বিষয়, একটা হলো আয়ের দিক, আরেকটা হলো ব্যয়ের দিক। আমি মনে করি, এবং পৃথিবীতে উন্নয়নশীল দেশে আপনি ফিসকাল পলিসির যে কার্যকারিতা, এটা মুদ্রানীতির কার্যকারিতার চেয়ে অনেক ক্ষেত্রেই এই সমস্ত পরিস্থিতিতে বেশি হয়। এবং ওই আর্থিক কর্মসূচির ভিতরে আপনার আয়ের চেয়ে ব্যয়ের ক্ষেত্রে আপনার সুবিধা পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে।
সেহেতু আপনার এখন দেখার বিষয় যে আপনার যে রাজস্ব ব্যয় কাঠামো আছে এবং যে উন্নয়ন ব্যয় কাঠামো আছে তার ভিতরে ওই যে স্বাস্থ্য খাতকে যদি সোপান হিসেবে আমরা নিই তাহলে আমি কি করতে পারি। এডিপির আপনি দেখেন নতুন এডিপি যেটা এসছে এটা গতানুগতিক ভাবে এসছে, এটার 50% হলো ভৌত অবকাঠামোর ভিতরে, চলমান প্রকল্পগুলোর ভিতরে এবং বিশেষ করে মেগা প্রকল্পগুলোর ভিতরে। আর যদি আপনি রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে দেখেন, তো রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে যে জায়গাটায় গুরুত্ব হবে সেটা হলো, আমি ব্যয় কাঠামোর মাঝ পর্যন্ত দেখছিলাম, সেটা হলো যে যেই জায়গায় খরচ একেবারেই হয় মানে কমিয়ে গেছে সেটা হলো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। এটা একটা খুব ছোট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অথবা সংরক্ষণ অবকাঠামো ইত্যাদি গুলো আমাদের নাই। যেখানে বেশি হচ্ছে দেখবেন সেটা হলো যতখানি না হচ্ছে কিন্তু আপনার বেতন ভাতা তার চেয়ে অনেক বেশি হচ্ছে বিশেষ ভাতার জায়গাতে অনেক বেশি খরচের জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হলো অ্যালাউন্স টু ইনস্টিটিউশনস, ওইখানে এই জায়গাটাতে প্রচুর খরচ আছে, সেহেতু সরকারকে এই জায়গাগুলোকে করতে হবে। যে জায়গাটা আরেকটা আছে 33,000 কোটি টাকার মতো, যেটা আমাদের ভর্তুকি আছে, এই ভর্তুকিতে স্বচ্ছতা আনতে হবে। আগে আমরা তেলের জন্য অনেক ভর্তুকি দিয়েছি, সেই অর্থে সারের জন্য দিয়েছি। এইবার আমাদের সুযোগ এসেছে তেল সারের জায়গা থেকে সুবিধা পেয়ে তেলের দাম কমানোর পক্ষে। আমি যেমন ব্যক্তিগত মনে করি যে পেট্রো বাংলাতে যেই লাভটা হলো পুরোটা এটাকে স্বাস্থ্য খাতে নিয়ে যাওয়া উচিত। এইটি হলো স্বাস্থ্য খাতের অর্থায়নের সবচেয়ে বড় জায়গা, যে তেলের জন্য যে সাশ্রয়টা হলো তেল কেনার থেকে, সেই টাকাটা পেট্রো বাংলার সমস্ত আয় ব্যয়কে সমাধান করে এটাকে হেলথ বেনিফিট হিসেবে, হেলথ ডিভিডেন্ড হিসেবে আমাদের দেখা উচিত। আর একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে যদি আগামী অর্থ বছরে কাউকে সুরক্ষা দেওয়ার আরেকটু প্রয়োজন করে সেটা হলো নিম্ন মধ্যবিত্ত, এবং আমাদের ব্যবস্থাই করতে হবে তাদের হাতে ব্যয়যোগ্য সম্পদ দিতে হবে। তাদের হাতে ব্যয়যোগ্য সম্পদ শুধু আমি ওই অর্থ হস্তান্তরের ব্যাপারে একমত হয়ে বলছি, দিতে হবে আমাদের কর ব্যবস্থা দিয়ে। এই কর ব্যবস্থায় অবশ্যই এই মুহূর্তে যে 2.5 লক্ষ টাকার যে ভিত্তিটা আছে এটাকে বাড়াতে হবে, এটাকে 3.5 লক্ষ টাকায় নিয়ে যেতে হবে, যাতে করে মানুষের কাছে সেটা আসে। আবার অন্যদিকে করের হারকে 10% দিয়ে শুরু হচ্ছে, এটাকে 5% নিয়ে এসে এটাকে সমন্বয় করা সম্ভব, এবং যে প্রান্তিক আপনার করের হার আছে 20%, যেটা শেষমেশ 30-এর মতো হয়ে যায় বিভিন্ন কারণে, সেইটাকে আপনাকে 15% নামিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ নিম্ন মধ্যবিত্তর খাতে আপনাকে অর্থ দিতে হবে, নিম্ন মধ্যবিত্তকে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে রেয়াত দিতে হবে, তাদের একই রকম ভাবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে রেয়াত দিতে হবে। এইরকম ভাবে যদি নিচের 40% আর উপরের 10%কে বাদ দিলে যে 60% মানুষ থাকে, তাদের হাতে যদি আগামী দিনে আমরা অর্থ না দিতে পারি, তাহলে বাংলাদেশে দারিদ্র সীমার উপরে মানুষ প্রচুর বাড়বে, এবং যে নব্য দরিদ্র সৃষ্টি হবে সেই নব্য দরিদ্র অর্থনৈতিক সমস্যা না, এটা সামাজিক রাজনৈতিক সমস্যায় পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ দেবপ্রিয়। মুর্শেদ ভাই, আমি আপনাকে একই প্রশ্ন তো আপনিও আলোকপাত করবেন, কিন্তু তার সাথে আর দুটো ছোট ক্ষুদ্র প্রশ্ন যোগ করতে চাই দেবপ্রিয়র আলোচনা ধরেই। একটা তো দেবপ্রিয় বললো যে পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রফিটের কথা। প্রফিটটা আসলে হবে কি না, তেলের দাম কমেছে ঠিকই, কিন্তু পেট্রোলিয়াম কর্পোরেশন তার কন্ট্রাক্ট গুলি কিভাবে করছে, কত স্মার্টলি করছে, সেটার উপর নির্ভর করবে আমরা এই প্রফিটটা কতটা আমাদের পকেটে নিয়ে আসতে পারবে, অন্তত বিপিসির পকেটে নিয়ে আসবে। তারপর বিপিসির পকেটে আসার পরে তারপরে সেটা ব্যবহারটা নিয়ে ভাবা যেতে পারে। এখানের সাথে আরেকটা প্রশ্ন আপনাকে যুক্ত করতে চাই, যে ভর্তুকির কথা যেটা দেবপ্রিয় বললো, এখানে একটা বড় জায়গা হচ্ছে আমাদের এই যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টকে ক্যাপাসিটি চার্জ গুলো দিয়ে থাকি, এখন তো বিদ্যুতের চাহিদা অনেক কমে গেছে। এখন এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টকে বসিয়ে রেখে আমার যত জানি বছরে 9,000 কোটি টাকার মতো এখানে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। হাসান মনসুর ভাই এটা আরো ভালো জানেন, আর এটা নিয়ে একটু বলবেন। আর দ্বিতীয় হলো যে এই একই সাথে একই সাথে বোধহয় আমরা পাওয়ার ইম্পোর্টও কন্টিনিউ করছি। হ্যাঁ, আর আমি যেটা লাস্ট আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে এই বাজেটের ক্ষেত্রে বিআইডিএস থেকে কি কোনো ধরনের পরামর্শ চাওয়া হয়েছিল? কি ধরনের পরামর্শ আপনারা দিয়েছেন? এবং এডিপির বরাদ্দের ক্ষেত্রে যে সমস্ত তথ্য আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি, তার সাথে আপনাদের পরামর্শ কতটা মিল আছে? মুর্শেদ ভাই। প্রথমত let me just say that I agree with both Ahsan and Devopriyo. এখানে at the margin খুব বেশি যে অ্যাড করা আছে তাও না,
প্রথমত আপনি বলছেন বিপিসির কথাটা, এটা আমি জানি না হাউ বিপিসি রিয়েলি ওয়ার্কস, কারণ সবসময় মনে হয় ওরা কষ্টেই থাকে। যখন শুভ দিন আসে তখনও কষ্টে থাকে, যখন দাম অনেক বেড়ে যায় তখন তার কথা। এখন ওর এই যে একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা অপরচুনিটি আমাদের সামনে ছিল, মানে অনেক নেগেটিভস এর মধ্যে এই একটা পজিটিভ দিক ছিল যে আমরা আসলে Positive ছিল, হ্যাঁ। এখানে একটা এনার্জি সিকিউরিটিটা এশিওর করতে পারতাম। এটা করছে কিনা আমি জানি, আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট দিস। তো এটা যদি আমরা না করি তাহলে দিস উইল বি প্রবাবলি দ্য বিগেস্ট অপরচুনিটি, মিসড অপরচুনিটি অফ দ্য সেঞ্চুরি। কারণ এইরকম তেলের দাম তো আর কখনো হবে না। পাওয়ার প্ল্যান্টের কথা এটা বলার কি আছে? দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এন্ড এখানে কোনো অর্থনীতি তো নাই। আর এটার যে সাময়িক যে একটা সুবিধা ছিল, দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড, which I think is not insignificant. It has allowed us a modicum of energy supply, যেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। কিন্তু প্রথম 5 বছর ওইটার ইউটিলিটি ইজ নাও ওভার। এখন হাউ টু ডেভেলপ এন এক্সিট স্ট্র্যাটেজি ফ্রম দিস বিস্ট, এই এক্সিট স্ট্র্যাটেজিটা এখন যেটা হয়, একটা জিনিস অনেকদিন যদি থেকে যায়, এটা তো নিজস্ব একটা ইন্টারনাল ডাইনামিক্স তৈরি হয়, একটা ভেস্টেড ইন্টারেস্ট তৈরি হয় অ্যারাউন্ড ইট। এটা থেকে এক্সট্রিকেট করাটা is a big challenge. তবে under the circumstances, when you are faced with a crisis of this magnitude, we have to utilize every opportunity available before us to release resources for things that are much more high priority, much more crucial. তো এখানে দেবপ্রিয়া একটা কথা বলেছিল, আসলে অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ কোভিড অন দি ইকোনমি, এটা তো নাই আসলে। আমরা কাইন্ড অফ ইউর অ্যাসিউমিং দিস এন্ড দ্যাট, এবং এরকম অ্যাসেসমেন্ট থেকেই হয়তো একটা যাত্রাটা শুরু করা উচিত ছিল, কিন্তু দিস ইজ ডিফিকাল্ট। হাউ ইউ গোইং টু ডু দিস অ্যাসেসমেন্ট? এটার সাথে আরেকটা প্রশ্ন জড়িত, যে আমরা ধরলাম যে অ্যাসেসমেন্ট একটা আমরা সামহাও একটা জড়ো করলাম বা একটা অ্যাসিউম করে নিলাম। এখন আমাদের ম্যাক্রোর সঙ্গে আমাদের রিয়েল ইকোনমির যে সম্পর্ক, এটা টু স্টার্ট উইথ ওয়াজ ভেরি উইক। হ্যাঁ, ইটস নট আ সারপ্রাইজ, ডেভেলপিং কান্ট্রি তাই হয়। আর ফর আ কান্ট্রি দ্যাট হ্যাজ অনলি 1 or 2 সেক্টরস, এখানে কৃষি আর গার্মেন্টস এই দুটোই তো সেক্টর আমাদের। তো এখানে ইটস নট এ ভেরি কমপ্লেক্স ম্যাক্রো ইকোনমি, কিন্তু এই ম্যাক্রো ইকোনমির সাথে রেস্ট অফ দি ইকোনমির, রিয়েল ইকোনমির যে সম্পর্কগুলো was weak to start with. Now with the coronavirus, it's even become weaker because আমাদের অর্থনৈতিক যে স্পেস এটা আরো অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। So কাজেই মানে ম্যাক্রো পলিসিজ will only have a very limited impact. So and সেখানে I think it's totally correct যে এটা ফিসক্যাল পলিসি উপরেই হয়তো জোরটা বেশি দিতে হবে। And সেখানে that will only be relevant for the formal economy, এবং সেটা হোক ইন্টারেস্ট রেটও কম আছে, ফিসক্যাল কিছু যদি সুবিধা দেওয়া যায়, ইভেন নেগেটিভ ট্যাক্সেসও যদি হয় কোনো সেক্টরের জন্য, these are things that one can play with. But coming back to the question of priority, এখানে I think safety net obviously high. একটা জিনিস আমি বুঝি না, এই যে targeting is something we've been discussing for 50 years, and there have been hundreds of studies on targeting. The IDS has done hundreds of studies on targeting. এখানে আমরা সবসময় যেটা দেখি যে টার্গেটিং, যেটা আমি বললাম বাংলাদেশ মডেল, it works up to a certain point. একটা লেভেল অফ লিকেজ থাকে যেটা আমরা মেনে নেই, সেটা যদি হয় I have no problem. কিন্তু এখন মনসুর যেটা বললো যে একটা গ্রামে 400-র মধ্যে 4 জন, এই অর্ডার অফ ম্যাগনিটিউড যদি হয়ে যায়, তাহলে দিস ইজ সামথিং টু বি রিয়েলি সিরিয়াসলি ওয়ারিড অ্যাবাউট। And then that begs the question, যে আমাদের তো একটা লোকাল লেভেল একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল, হ্যাঁ, এটা গভর্নমেন্টেরও ছিল, এনজিওদেরও ছিল, and this is something that we could do. এটা আমরা গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন, বিআরডিবি বলি, যেটা বলি, we could do this without too much hassle. এটা কি ব্রেকডাউন করে গেল? This would be my question. I don't know what the answer to that is.
in terms of other priorities, আমার মনে হয়, agriculture and food security, এই দেখুন, agriculture has saved us throughout the years. Because this is one thing that COVID does not affect, not that much anyway. The plants keep growing despite war, despite epidemics. Plants keep growing as long as you can just do some sowing. So relatively speaking, rural economy কে যদি আমরা মোটামুটি একটা জায়গায় রাখতে পারি, তাহলে কিন্তু we have solved a huge part of our problem. So সেই জন্য, because এখনো তো rural economy in terms of population is what, 75-80%. So agriculture and food security টার জন্য আমাদের বিশেষ আয়োজন প্রয়োজন এবং একটা আপৎকালীন ফান্ড প্রয়োজন, বিকজ আমাদের এই ক্রাইসিস, may not be the end of the story. Supposing এর উপরে যদি আরেকটা কিছু ক্রাইসিস হয়, then what do we do? We have no fall back option. হেলথ এর উপরে যে প্রায়োরিটাইজেশনটা, সেটা ব্রডলি কোথায় আলোচনা করে লাভ নাই. I think some people have to sit there and figure out actually which aspects of the health infrastructure should be targeted. It's no point saying that GDP এত % health এ যাক. That doesn't make sense anymore. It has to be unbundled, and সেখানে ফোকাসটা আসা দরকার. আর in terms of giving benefits to MSMEs, I think this is crucial for MSMEs. And what I'm really worried about are the people who are not registered. তারা কোনো অ্যাসোসিয়েশনের সদস্য নয়. I was talking to some MSME people, and they said, "Look, I don't have any banking relationship, but my business is evaporated. I am left with a large liability. আমার rent 2 মাস বাকি পড়ে গেছে. I'm having to shut down my factory. I don't have a banking relationship." So, and তারপরে যে salons, the small boutiques, IT, technology, some of them are doing well, and maybe that is the new economy that will now emerge. Amra much more technology orientedly hoyto hote hobe. So there are many kinds of demands on our limited resources, kintu ekhane however we want to do it, ekta prioritization dorkar. Now the problem with safety net is it's a one time solution. Amra safety net koto din dibo? Your 3000 টাকা will last 1 month. Then what? Are we going to open up after 3 months? But after 1 month? সেটা তো হচ্ছে না. এখন তো total thing is uncertain. So we need to think about a solution. যে আমরা, how do we actually sustain a restructured economy that takes into account our new priorities and new ways of addressing the challenge. কারণ আমার this one time একটা আমি benefit দিলে পরেও, so okay, আমি 1 মাসের জন্য ধরে রাখলাম বা 2 মাস, then what happens? So those are the thoughts that I have on this. But to reiterate, আমি বলবো যে food security is going to be huge. এটা সারা বিশ্বে যদি একটা খাদ্য নিরাপত্তার প্রশ্ন চলে আসে, we are lucky we have had a bumper harvest. We have to make sure our next harvest is also a bumper harvest. This is really very crucial. কুইকলি তিনজনকে একটা প্রশ্ন করতে চাই, সেটা খুব সহজ, শর্ট অ্যান্সার। হাসান মনসুর ভাই, আপনার প্রজেকশনটা কি রিকভারি নিয়ে? মানে ইজ ইট গোয়িং টু বি ভি, ডাব্লিউ, ইউ নাকি এল? এখানে আমার যেটা ধারণা, যেটা শার্প ভি যেটা IMF থেকে বলছে সেটা হবে না, বা গভর্নমেন্ট থেকে যেটা বলছে 8.5% সেটাও হবে না। আমরা লাকি হব যদি একটা স্প্রেড আউট ভি হয়, ডব্লিউ না। That would be our strategy, that at least get a spread out V. And for that, we have to start with, I don't believe that we can restructure the economy now. We have to restart the economy and then do the restructuring in the process of in the subsequent round. But right now, the strategy should be make the wheels start again. And that has to start first with the SME, MSME, and then RMG already started, and the rest of the economies like Waltons and whatnot. So that's the way to go. And we have to start the old economy first and then think about restructuring to a new economy. Thank you. Well, আমি সাধারণভাবে আপনাদের সকাল থেকে যেটা মানে প্রথম দিকে বলার চেষ্টা করছি যে আমি একই পুরো থ্রেডটাকে আমি সামারাইজ করি 1 লাইনে আর 2 লাইনে। সেটা হলো যে, এবং সেটা আপনার রিকভারির সাথে
পুনরুজ্জীবন বলেন বা পুনরুত্থান বলেন বা পুনর্গঠন বলেন তার সাথে কিভাবে মিলে। সেটা হলো যে আমি দেখছি প্রথম থেকেই যে তথ্য উপাত্তের ভিত্তিতে কোনো কিছু হচ্ছে না, এবং সেটার জন্য যে প্রাতিষ্ঠানিক মনস্তাত্ত্বিক অবস্থা এবং তার জন্য যে সমন্বয় এবং সহযোগিতার সম্পর্ক সেটাও হচ্ছে না। ওই আমি বলতে পারি যে গ্রাম পর্যায়ে যদি আপনি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে নিতেন তাহলে হয়তো সামাজিক জবাবদিহিতার ভিতর দিয়ে আপনার ওই যে টার্গেটিং এর ব্যবস্থার অনেক উন্নতি করা যেত, আপনি সেটাও করছেন না। সেহেতু আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আমি মনসুর ভাইয়ের কথাকে একটুখানি পাদটেকা দেখছি, সেটা হলো যে আমরা যেটুকুই করার ওই যে সচল করার জন্য যে স্বাভাবিকতায় আনার জন্য যে চিন্তাগুলো করছি, এটা যদি কোনো ধরনের সংস্কারমূলক পদক্ষেপ ব্যতিরিকে আসে তাহলে আমাদের এইটা প্রলম্বিত হবে এই রকমের দুর্যোগের অবস্থা। অর্থাৎ কি, যদি আপনি কর ব্যবস্থাকে এই মুহূর্তে ক্রমান্বয়ে যদি সুযোগটা নিয়ে যদি আপনি যদি সংস্কার না করেন তাহলে আপনি আর কখনোই এই কর ব্যবস্থা এই 10%, এবার তো 10%-এর নিচে নেমে যাবে জিডিপি। না অলরেডি 8.6 লাস্ট ইয়ার। সো এই তো দেখেন অলরেডি যাচ্ছে। একই রকম ভাবে ব্যয়ের ক্ষেত্রে আপনি যে 15 ছিল এটা হয়তো 12-13-তে নেমে যাবে। সেহেতু আমি যেটা বলছি, আপনি সংস্কারের পরিকল্পনা ব্যতিরিকে আপনি যাই করতে চান, এমনকি ওই যে অর্থ হস্তান্তরের বিষয় যদি করতে চান, ডেটাবেস যদি করতে চান, এক ধরনের আপনার একটা সংস্কার কর্মসূচি এটার সাথে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে থাকতে হবে। সেখানে সামাজিক জবাবদিহিতার জায়গাটাতে থাকতে হবে, মানুষের অংশগ্রহণের জায়গাটা থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে আমাদের এই পরিস্থিতি গতানুগতিক ভাবে আরো প্রলম্বিত হবে বলে আমার আশঙ্কা আর কি। আপনি কি ইউ ভাবছেন? হ্যাঁ, ইউ শোনেন, আমি এখানে একটা কোনো বাংলা অক্ষর আবিষ্কার করার পক্ষপাতী। এটা অনেক ক্ষেত্রে আমি বাংলা ইয়োর মতো দেখছি। পেঁচালো হয়ে যাবে। না, কোনো পেঁচালো হবে না। ইয়ো দেখেছেন তো বাংলা অক্ষরে পিঠের ভিতরে একটা আপনি ঘাড়ের উপরে ওই কুচটা বহন করে করে হাঞ্চব্যাক অফ নটর ডেম হয়ে থাকবেন। আমি বাংলা অক্ষরে ইয়ো দেখতে পাচ্ছি এখানে। আমার সাধারণ বক্তব্য হলো এই দুর্যোগকে সুযোগ হিসেবে নিতে হবে। সুযোগ নিয়ে আমাদের জমে থাকা সমস্ত সংস্কারের জিনিসগুলোকে এইখানে নিয়ে আসাটা দরকার করবে। এটার জন্য একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। আমাদের সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা রাজনৈতিক অনুধাবন থেকে আসতে হবে। এইটা আমাদের মতো টেকনিক্যাল অর্থনীতিবিদরা এটাকে এক পর্যায়ে যে শেষ হয়ে যাবে। এটার জন্য সামাজিক এবং রাজনৈতিক চিন্তাকে লাগবে। আমাদের এই চিন্তাগুলোকে রাজনৈতিক সামাজিক চিন্তার ভিতরে কতখানি আমরা দিতে পারলাম, এটার উপরে নির্ভর করবে আজকের এই আলোচনাটা সাফল্য। মোর্শেদ ভাই, আমি আপনাকে বিআইডিএস নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। আপনি যদি ইচ্ছাকৃতভাবে উত্তরটা না দিয়ে থাকেন তাহলে আমরা ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের মাফ করি না, কিন্তু ইচ্ছাকৃত উত্তর যে দেয় না তার প্রবলেমটা আমরা বুঝি। কিন্তু যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে তাহলে আপনার আরেকটা সুযোগ আছে। আমাদের হাতে সময় কিন্তু একেবারে কমে গেছে। আচ্ছা, আমি ওটা শেষে দেই। আমি ইন দ্য মিন টাইম দুটো কথা বলি। একটা তো হচ্ছে যে আমরা খুলে দিলেও পরেও আমরা যে খুলবো, আমরা যেসব গুডস এন্ড সার্ভিসেস তৈরি করব সেটা কার জন্য করবো? এটা একটা চাহিদা থাকতে হবে তার বাজারে। এট দ্য মোমেন্ট সেই চাহিদাটা নাই। তো কাজে এটাকে আলটিমেটলি মার্কেটের উপরই কিছুটা ছেড়ে দিতে হবে। তো কাজে নো পয়েন্ট সেইং যে ওটা খুলে দাও সেটা খুলে দাও। এখন আরএমজি বা এক্সপোর্ট রিলেটেড যেগুলো সেগুলো উইল ডিপেন্ড অন গ্লোবাল মার্কেট কন্ডিশন, and global market conditions being what they are, I don't know what the future holds for these sectors. For the domestic market, this is more under our control. এখানে আস্তে আস্তে হয়তো কিছুটা নর্মালাইজেশনের দিকে হাঁটা যাবে, বাট এটা স্বয়ংক্রিয়ভাবেই হবে বা হতেই হবে। সেটা এখন যেগুলো হবে, যেখানে আমরা দেখবো যে কিছু ঢেউ হচ্ছে, সেখানে আমরা আমাদের এগিয়ে যেতে হবে, এগুলোকে সাপোর্ট দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে দেবপ্রিয় যেটা বলছে যে নিউ অপরচুনিটিস গুলো তো আমাদেরকে একটা হাতে নিতে হবে, আদারওয়াইজ ইট উইল অল বি নেগেটিভ স্টোরি। এখান থেকে কিছু পজিটিভ জিনিস কিন্তু আনা যায়, যে টেকনোলজির বিষয়টা। হ্যাঁ, আমরা সবকিছু অনলাইনে যাচ্ছি, ইত্যাদি সবকিছু স্মার্ট বিহেভিয়ারে চলে যেতে হচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যবসায়িক দিক আছে, বড় এমপ্লয়মেন্ট দিক আছে, এবং এটা রিলেটিভলি দিস ইজ এ সেফ ইকোনমি ইন দ্য সেন্স যে এখানে যারা যুক্ত থাকবেন তারা করোনার কাছে কিছুটা হলেও প্রোটেক্টেড থাকবে। দর্শক, আপনারা এতক্ষণ বাংলাদেশের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব নিয়ে আলোচনা শুনলেন। ভবিষ্যতে আমরা আরও এরকম ভিডিও সিরিজ করব ডক্টর জাহিদ হোসেনের নেতৃত্বে।
এই ধরনের সিরিজ আমরা একের পর এক করতে থাকব এবং সেগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসব। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।